এই বিদ্রোহীরা, বিজেপি বিদ্রোহী নেতারা তারা পিকনিক করছে, হ্যাঁ, এবং শান্তনু ঠাকুর তিনি নেতৃত্ব দিচ্ছেন বিদ্রোহে, কি বলবেন? না, বিজেপির মধ্যে যেটা চলছে ওটাকে মুসল পর্ব বলে। এখন বিজেপির এই অবস্থা আমরা ভোটের আগে থেকে বলে আসছি যে আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি বনাম পরিযায়ী বিজেপি এরা মিলে একটা বিশৃঙ্খল আচরণ করছে এবং এদের সঙ্গে বাংলা মানুষ, পরিষেবা, উন্নয়ন এসবের কোনো সম্পর্ক নেই। কিছু ব্যক্তি, সুবিধাবাদী ব্যক্তি নানা কারণে হঠাৎ তৎকাল বিজেপি সেজে সেখানে গিয়ে অ্যাপিয়ার করেছেন এবং সেই দল, সেই সংগঠনটা কুক্ষিগত করার কথা ভাবছেন। আর যারা একটু পুরনো দিন থেকে বিজেপিতে আছেন বা দীর্ঘদিন ছিলেন, তো তারা সেগুলো তাদের সম্পূর্ণভাবে তাদের অভ্যন্তরীণ একটা বিষয়, এর সঙ্গে তৃণমূল বা বাইরের কেউ কোথাও কোনোভাবে যুক্ত নয়। এবং এটা আবার প্রমাণ করে দিচ্ছে যে এই বিজেপি মানুষের কাজ করার জন্য, মানুষের কাছে যাওয়ার জন্য আদৌ প্রস্তুত নয়। এই বিজেপি সম্পূর্ণভাবে পদ, নিজেরা কাজ দখলে পার্টি, সম্পূর্ণভাবে বিজেপি ব্যস্ত আছে তাদের নিয়ে। অর্থাৎ বিজেপির এই নেতৃত্ব তারা মানুষের কাছে যেমন অ্যাকসেপ্টেড নন, দলের মধ্যেই তো অ্যাকসেপ্টেড নন। রাজ্য বিজেপি নেতারা তারা মানুষের কাছে যেমন গ্রহণযোগ্য নন, তার চেয়ে বড় কথা দলের মধ্যেই তো তারা গ্রহণযোগ্য নন। সেই কারণেই দলের মধ্যে তাদের এই ধরনের ঘটনাক্রম দেখা যাচ্ছে। এবার যারা পুরনো দিন থেকে বিজেপিতে আছেন, তো হতে পারে সেটি আলাদা দল বা আমাদের সঙ্গে নীতি বা আদর্শগত মতপার্থক্য আছে, কিন্তু এটা তো ঘটনা যে যদি তৎকাল বিজেপিরা এসে তাদের দল দখল করার চেষ্টা করেন, তো তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া চলছে। এটা বিজেপির পদ দখলের লড়াই চলছে, এর সঙ্গে বাংলার মানুষের, বাংলার উন্নয়নের, বাংলার স্বার্থের কোথাও কোনো রকম সম্পর্ক নেই। আমি যেটা গোড়ার থেকে বলে এসেছি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলে এসেছে, বিধানসভা নির্বাচনের আগে থেকে আমরা বলে এসেছি যে আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি বনাম পরিযায়ী বিজেপি, এদের মধ্যে একটা লড়াই চলছে। এখন সেটা প্রকাশ্যে চলছে। কখনো তারা কোন গেস্ট হাউসে মিটিং করছেন, কখনো তথাগত রায় তিনি বলছেন কামিনী কাঞ্চন দিয়ে বিজেপি চলছে, টাকার মহিলা। কে বলছেন? তথাগত রায়। তিনি তো তৃণমূল নন, তথাগত রায় বলছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কখনো কেউ দলের কার অপসারণ চাইছেন, কখনো কেউ বনভোজনে চলে যাচ্ছেন, মানে বিদ্রোহী রাজনীতিতে বনভোজন চলছে, কখনো কেউ পোস্টার মারছেন। ফলে বিজেপি মানুষের বাংলার স্বার্থে ভাবছে না, বাংলার উন্নয়নের স্বার্থে ভাবছে না। বিজেপি তারা সম্পূর্ণভাবে তাদের নেতারা যারা পদে বসেছেন, তাদের দলের কর্মীরা বিজেপি বাঁচাও পোস্টার পড়ছে। তো তাদের দলের কর্মীরা, দলের নেতারাই তারা মনে করেন এই নেতৃত্ব গ্রহণযোগ্য নয়। তো মানুষ কি করে করবেন? মানুষ প্রত্যাখ্যান করছেন তাদের। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিতর্কটাও থামছে না। এই যে পোস্টার বিতর্ক, যেমন অমিতাভ চক্রবর্তী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হুগলিতে পোস্টার, অকল্যাণ করছে কল্যাণ, এই ধরনের পোস্টারে। আমি আবার বলছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে যে ইস্যু, সেই চ্যাপ্টার ক্লোজড এবং তৃণমূল কংগ্রেস একটি ঐক্যবদ্ধ বৃহৎ সুখী পরিবার, যার মধ্যে দৈনন্দিন জীবনযাত্রার প্রত্যেকটি প্রাণে স্পন্দন থাকে, যার সর্বভারতীয় সভানেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক সর্বভারতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যে এখানে রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়রা রয়েছেন, সিনিয়র জুনিয়র সমস্ত নেতা কর্মী মিলে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ একটি সুখী পরিবার। বিজেপির সঙ্গে তুলনা করবেন না। এদের গেস্ট হাউসে বসে এতজন মিলে সাংগঠনিক বৈঠক করে তারা চ্যালেঞ্জ করছেন নেতৃত্বকে, কখনো বনভোজন করছেন, কখনো টুইটে কামিনী কাঞ্চনের অভিযোগ আনছেন। মানুষ দেখতে পাচ্ছেন যে একটা বড় পরিবার তৃণমূল কংগ্রেস একদম ঠিকঠাক আছে। তৃণমূল কংগ্রেসে বাকি চ্যাপ্টার ক্লোজড, এই নিয়ে কোনো সমস্যা নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিয়ে বলতে গিয়ে অমিত মালব্য বলছেন যে
ডায়মন্ড হারবার তো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছবি নেই, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বৈরথ চলছে। আমি খুব স্পষ্টভাবে অমিত মালব্যকে অনুরোধ করছি, ওনার এত টুইট করা অভ্যাস, তো টুইট মালব্য আপনি আগে একটা ভাব সম্প্রসারণ করে দিন। তথাগত রায় আপনার দলের প্রাক্তন রাজ্য সভাপতি, আপনার দলের তরফ থেকে গিয়ে রাজ্যপাল হয়েছিলেন। কামিনী কাঞ্চন বলতে কি বোঝায়? কামিনী কাঞ্চন কি? কামিনী কাঞ্চন দিয়ে দল চলছে। টুইট মালব্য আপনি টুইট করে বলুন পোর্টের গেস্ট হাউসে কারা বৈঠক করেছেন। তারা বলছেন যে এই নেতৃত্ব, বিজেপি রাজ্যের নতুন নেতৃত্ব, তারা যোগ্য নয়, অযোগ্য লোকেরা বসেছে। টুইট মালব্য আগে নিজের ঘরের দিকে তাকান, আয়নার দিকে তাকান, ঘর সামলান। নজর ঘোরাবার জন্য নিজেদের ব্যর্থতা এবং কামিনী কাঞ্চনের স্ক্যাম থেকে নজর ঘোরাবার জন্য পাঁচিলের উপর ওঠে তৃণমূলের দিকে তাকিয়ে ঠাকুরমার ঝুলির গল্প নিজের লোকেদের শোনাতে যাবেন না। দিলীপ ঘোষ আজকে বলেছেন যে এতদিন নরেন্দ্র মোদীর মন কি বাত শুনতাম, এখন মদন মিত্রের, কল্যাণ ব্যানার্জি এদেরও শোনা যাচ্ছে মন কি বাত। দিলীপ ঘোষের কहीं पे নিগাহে कहीं पे নিশানা। দিলীপ ঘোষ চাইছেন তাকে যেহেতু সরিয়ে দেওয়া হয়েছে, দিলীপ ঘোষ চাইছেন এই এখন যারা রয়েছেন তাদের উত্তক্ত করতে। তিনি বিদ্রোহী বিক্ষুব্ধদের মদত দিচ্ছেন, আর এটা হচ্ছে ক্যামোফ্লেজিং স্ট্র্যাটেজি। উনি বিক্ষুব্ধদের মদত দিচ্ছেন, উনি চান যে তাঁর দলে তাকে সরিয়ে যারা ক্ষমতা দখল করেছে তাদেরকে উত্তক্ত করুক বিদ্রোহীরা, কিন্তু নিজে ভালো সেজে থাকার জন্য বলছেন। ওনার মন কি বাত নয়, ওনার মন কি চাহত এই বিদ্রোহীদের সক্রিয়তা। এটা হচ্ছে দিলীপদার মন কি চাহত। দিলীপ ঘোষ বিদ্রোহীদের উদ্দেশ্যে বলেছে যে দলের কোন নেতাকে, স্পষ্টতই অমিতাভ চক্রবর্তীকে নিশানা করে বলেছে অন্তত মাতাল চিটিংবাজ বলা উচিত হয়নি, বিক্ষুব্ধদের বলেছে। না, দিলীপবাবু সমস্যা হচ্ছে সম্পূর্ণ তাদের দলের ব্যাপার, এটা নিয়ে আমাদের বলার কোনো জায়গা নেই। কারণ বাংলার মানুষ দেখতে পাচ্ছেন, বিজেপি সাধারণ কর্মীরাও দেখতে পাচ্ছেন যে তাদের দলের মধ্যে কি চলছে। একদল সবে পুরনোদেরকে সরিয়ে কমিটি গঠন করেছেন, আবার পুরনোরা তারা বলছেন এই কমিটি যথাযথভাবে প্রতিনিধিত্ব করছে না, অযোগ্য অপদার্থরা বসেছে, আর পুরনো দিনের বিজেপি কর্মীরা নেতারা বাদ পড়েছেন। তারা বলছেন, আমরা বলিনি। এখন দিলীপবাবু, আমরা যা শুনছি এদিক ওদিক থেকে, দিলীপবাবু বিদ্রোহীদের খুব ভালো পছন্দ করছেন। তার কারণ দিলীপবাবুকে যারা বিরোধিতা করেছেন আজকে তারা অস্বস্তিতে পড়ছেন, ফলে দিলীপবাবুর হৃদয় উজাড় করা আশীর্বাদ বিদ্রোহীরা পাচ্ছেন। শুধু ক্যামোফ্লেজ করার জন্য দিলীপবাবুকে একটু এদিক ওদিক বলতে হয়, একটু এদিক ওদিক। লাস্ট ওয়ার্নিং দেওয়ার পরেও মদন মিত্র ফেসবুক লাইভ করেছেন এবং শোনা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় তাকে সতর্ক করেছেন। আমি এটা এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তার কারণ কাউ কোনো বক্তব্য করলে, কেউ কোনো দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এরকম ধরনের কোনো যদি কেউ কোনো কাজ করেন বা কোনো বক্তব্য রাখেন, এটা সম্পূর্ণভাবে শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়ের দায়িত্ব। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। একটা অন্য বিষয় যাই, এবার গোয়াতে তৃণমূল কংগ্রেস এবং আপ অ্যাকচুয়ালি বিজেপির হয়ে সাহায্য করছে। ওরা ওখানে ভোটে দেওয়ানো বা প্রার্থী দেওয়ার কোনো মানে হয় না বলে আজকে চিদম্বরম জানিয়েছে। অধীর চৌধুরীর অভিযোগ যে গোয়া সফরে আমি একটা খুব স্পষ্টভাবে কথা বলি, এই যে গোয়াতে কংগ্রেসের সামনে তো সুবর্ণ সুযোগ ছিল গত বছর, কংগ্রেস কেন সরকার তৈরি করতে পারেনি? কংগ্রেসের প্রতি তো একটা বড় অংশের মানুষের সমর্থন ছিল একটা সময়। তাহলে কংগ্রেস তারা নির্বাচনী যে তাদের সাফল্য পাননি তা তো নয়, কিন্তু তাদের ব্যর্থতায়, তাদের কৌশলগত ব্যর্থতায়, তাদের সদিচ্ছার অভাবে গোয়ায় বিজেপি লাভবান হয়েছে, কংগ্রেস ফেল করেছে, কংগ্রেস ব্যর্থ হয়েছে। এই শূন্যতা থেকে বিজেপি বিরোধী মানুষ গোয়ার, তারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে সেখানে চাইছেন। যদি অন্য কোনো দল, বিজেপি বিরোধী দল গিয়ে থাকেন তাদের ব্যাপার, কিন্তু কংগ্রেস যদি মনে করেন শুধু তারা এলাকার জায়গিরদারি নিয়ে থাকবেন, আবার লড়বেনও না, আবার ফেল করবেন, আর অন্য কেউ গিয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে পারবে না, এটা কিন্তু সম্পূর্ণভাবে ভ্রান্ত নীতি। চিদম্বরম সিনিয়র নেতা, শ্রদ্ধেয় নেতা, তিনি আগে কৈফিয়ত দিয়ে মানুষকে বলুন যে গত বছর কেন কংগ্রেস ওখানে সরকার করতে পারেনি, কেন বিজেপি সরকারটাকে তারা চলতে দিল, কিভাবে বিজেপি কৌশলে সরকার চালালো আর কংগ্রেস সেটা রুখতে পারলো না। তো কংগ্রেস ব্যর্থ হয়েছে। মানুষ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কাছে
তারা যোগাযোগ করেছেন, সেখানকার সংগঠকরা তারা চেয়েছেন যে সেখানে বিজেপি বিরোধী লড়াইতে সক্রিয় ভূমিকা পালন করুক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল তার দায়িত্ব পালন করছে। এখানে কংগ্রেসের আজকে গায়ের জ্বালা করলে তো চলবে না। কংগ্রেস যেখানে ফেল করছে বিজেপিকে রুখতে, সেই জায়গাটায় বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি হিসাবে তৃণমূল কংগ্রেস সাধ্যমতো চেষ্টা করছে। কংগ্রেস করেনি কেন? কংগ্রেস পারেনি কেন? কংগ্রেস জায়গা ছেড়েছে কেন? এই কৈফিয়তটা তো কংগ্রেসকে দিতে হবে। এবার যে নেতাজি অধীর চৌধুরী আজকে বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোয়া সফর হচ্ছে বিজেপিকে সুবিধা করে দেওয়া। আমি অধীর চৌধুরী সম্পর্কে একটাই কথা বলতে চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় গোয়ায় গিয়েছেন গোয়ার মানুষের ইচ্ছা পূরণে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গোয়ায় গিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে। যে গোয়াতে, অধীরবাবু আগে বলুন, গোয়াতে কি করে বিজেপি এতদিন ধরে আছে? কেন কংগ্রেস তাদের এই সরকারটা চালাতে দিল? কংগ্রেস ফেল করেছে। সেই কারণেই বিজেপি বিরোধী মানুষ, বিজেপি বিরোধী সংগঠকরা তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেছেন। আপনারা করবেন না, আপনারা পারবেন না, আপনারা ঘুমোবেন। আর তৃণমূল কংগ্রেস যদি চেষ্টা করতে যায় তখন আপনাদের গায়ে লাগবে, এটা হতে পারে না। অধীর চৌধুরী, আপনাকে তো ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছিল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের। আপনি তো একা মুরদ হয়নি, সিপিএম আর কার সঙ্গে হাতটাত মিলিয়ে লড়তে গেছিলেন। শূন্যয় নামিয়েছেন দলটাকে, শূন্য। আগে নিজের দিকে তাকান না, আয়নার দিকে তাকান না। বাংলায় সভাপতি হিসেবে দলটাকে শূন্যয় নামিয়েছেন, ভাবছেন গোয়া নিয়ে। লোকে হাসবে এসবে। নেতাজি ট্যাবলো ইস্যুতে এই তথাগত রায় তৃণমূলের পাশেই দাঁড়িয়েছেন, টুইট করেছেন, উনিও প্রধানমন্ত্রীকে আর্জি জানিয়েছেন টুইটের মাধ্যমে। দেখুন, যেভাবে প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো থেকে পশ্চিমবঙ্গের ট্যাবলো এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে যে ট্যাবলো বাদ দেওয়া হয়েছে, এটা চূড়ান্তভাবে নিন্দনীয়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। আর তাকিয়ে দেখুন বিজেপি দলটাকে, তাদের এতদিন ধরে মনে হলো না যে নেতাজিকে যেভাবে বাদ দেওয়া হলো, উপেক্ষা করা হলো, অপমান করা হলো, বাংলাকে বঞ্চনা করা হলো, তার প্রতিবাদ করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখলেন, আজকে তথাগত রায়কে টুইট করতে হচ্ছে। আর বাকি বিজেপির লোকেরা কোথায়? এই রাজ্যে তো বিজেপিরও এমপি আছে, এ রাজ্যে তো বিজেপিরও এমএলএ আছে, এ রাজ্যে তো বিজেপির লোডশেডিং এ যেটা একজন এলওপিও আছেন। তো তারা কোথায়? বাংলার সম্মান, নেতাজির ট্যাবলো। একবার মনে হয় না যে কেন্দ্রীয় সরকারকে বলি যে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে সুভাষচন্দ্র বসু, নেতাজির ট্যাবলো অবশ্যই রাখা উচিত। তথাগত রায় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির পর টুইট করেছেন, ভালো করেছেন। প্রত্যেক বাঙালি, প্রত্যেক বঙ্গবাসী এবং প্রত্যেক ভারতবাসী এটা সমর্থন করবেন। এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গ সরকার, বাংলা বা বাঙালির ব্যাপার নয়। ভারতবর্ষের সুযোগ্য সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু, তাকে নিয়ে ট্যাবলো, সেইটাকে বাদ দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার প্রতিবাদ সকলের করা উচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন, আর বিজেপি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ব্যস্ত। বিজেপিকে দেখুন, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ব্যস্ত। তাদের নেতাদের মনে হলো না যে আমরা দিল্লিকে বলি, একটা চিঠি পাঠাই, একটা বার্তা দিই, নেতাজি সুভাষচন্দ্র বসুর ট্যাবলোটা অ্যালাউ করা হোক, পুনর্বিবেচনা করুক কেন্দ্র। সেই সদিচ্ছা, সেই চেতনা ভারতীয় জনতা পার্টির নেই। ফলে তার মধ্যে দাঁড়িয়ে যদি কেউ বুঝতে পারছেন বাংলার সেন্টিমেন্ট, বুঝতে পারছেন মানুষের সেন্টিমেন্ট নেতাজির দিকে, সেটা অনুভব করে বিলম্বিত বিবেক জাগরণে বিজেপির দু একজন টুইট করছে। দিলীপ ঘোষ বলেছেন যে পশ্চিমবঙ্গে ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রের সঙ্গে বিরোধিতা, একটা ট্যাবলো নিয়েও ঝামেলা চলছে। দিলীপ ঘোষের যদি নেতাজির সুভাষচন্দ্র বসু এই গোটা বিষয়টা বোঝার তার চেতনা কাজ করত, তাহলে এই সস্তা লঘু মন্তব্যটি তিনি করতেন না। বিভিন্ন বিষয়ের সংঘাত হতে পারে, মতপার্থক্য হতে পারে, কিন্তু প্রজাতন্ত্র দিবসের প্যারেডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিষয়ক ট্যাবলো বাদ দিলে সেটা প্রতিবাদ করাটা আমাদের কর্তব্য। তার সঙ্গে কেন্দ্র রাজ্য সংঘাত বলে চিহ্নিত করা ঠিক নয়, এটাকে কেন্দ্রের অপরাধ বলে চিহ্নিত করা উচিত। আমরা বলেছি কেন্দ্রকে, মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্রকে পুনর্বিবেচনা করুন। দিলীপ ঘোষকে অনুরোধ করব,
আপনিও আপনার ভাবনা চিন্তাটা কি এইরকমই রাখবেন? আপনি পুনর্বিবেচনা করুন, কি বলেছেন ভেবে বলুন। আপনি জানেনও না যে আপনি কতখানি গরিত একটি অপরাধমূলক বিবৃতি দিচ্ছেন। একটা অংশ থেকে বলা হচ্ছে যে ট্যাবলোটা বাতিল করা হয়েছে, তার টেকনিক্যালি ফল্ট ছিল। আজাদিন ফৌজের যে নকশাগুলো ছিল সেই নকশাগুলো অনেক ক্ষেত্রে ভুল ছিল বলেই সেটা আরো বেশি অপমানজনক হবে বলেই ট্যাবলোটাকে বাদ দেওয়া হয়েছে। এগুলো সমস্ত সম্পূর্ণ রকমভাবে ভিত্তিহীন প্রচার। তার কারণ ইতিহাসের উপর দাঁড়িয়ে এরকম বহু জিনিস হয়, যখন কোনো ট্যাবলো প্রাথমিক নকশা যায় বা প্রাথমিক যায়, সংশ্লিষ্ট যারা বিভাগের দায়িত্বে থাকেন তাদের যদি কোথাও কোনো কোয়ারি থাকে, কোথাও কোনো বক্তব্য থাকে, পরামর্শ থাকে, তারা সঙ্গে সঙ্গে দেন, চেক করে নিয়ে সেটাকে ডিসিশন নেওয়া হয়। ফলে এই ধরনের অপযুক্তিকে খাড়া করে নেতাজির ট্যাবলোকে যে কেন্দ্রীয় সরকার বাদ দিতে যায় তার সপক্ষে কোনো যুক্তি হতে পারে না। আজকে বিজেপির অনুপম হাজার টুইট করেছেন, বাড়িতে অতিথি এলে আমরা একটু বেশি তাদেরকে ইম্পর্টেন্স দিই, বাড়ির লোকদেরকে অবহেলা করি। বিজেপিতে আসা ক্ষণস্থায়ী নেতাদের বাড়তি আদর যত দেওয়া হয়েছিল বীরভূমের ক্ষেত্রে তাই ঘটেছে। আচ্ছা, যিনি প্রথম কথা, সকলের সব কথার উত্তর হয় না, আর দ্বিতীয় হচ্ছে যারা যিনি দিয়েছেন পোস্ট তিনিও তো একটা দল থেকে বিজেপিতে গিয়েছিলেন। তো সুতরাং এটা সম্পূর্ণ বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার। ওনারা একটা ঠিক করে নিক, সংবিধান বদলে বিজেপি একটা ঠিক করুক যে আদি বিজেপি কত সাল পর্যন্ত, তৎকাল বিজেপি কত সাল পর্যন্ত, পরিযায়ী বিজেপি কে কে হতে পারে। ওরা আগে একটা সংগঠনে এটা ঠিক করে নিক, তাহলে ওদের কাদা ছোঁড়াছড়ি করতে খানিকটা সুবিধা হবে। সিএ ইস্যুটা এখন রীতিমতো বিজেপির কাছে গলার কাটা হয়ে গেছে। সিএ ইস্যুতে ওরা ভোট চেয়েছিল, এখন সিএ ইস্যু কেন কার্যকর করা হচ্ছে না সেটা নিয়ে এখন সরব মতো সম্প্রদায়। আমরা প্রথম থেকে একটা কথা বলে আসছি, বাংলায় বা ভারতবর্ষে যারা রয়েছেন, ভোটার তালিকায় যাদের নাম রয়েছে, যাদের আধার কার্ড রয়েছে, অবশ্যই তারা ভারতবর্ষের নাগরিক। একটার পরের পর নির্বাচন হচ্ছে দেশে, কোথাও রাজ্যের নির্বাচন হচ্ছে, কোথাও স্থানীয় নির্বাচন হচ্ছে, কোথাও ভারতবর্ষের সরকার গড়ার নির্বাচন হচ্ছে। তো এই নির্বাচক মণ্ডলীতে যারা রয়েছেন, ভোটার লিস্টে যাদের নাম রয়েছে, তাদেরকে যদি বলা হয় নাগরিক নয়, আমরা ক্ষমতায় এলে নাগরিকত্ব দেব, এই প্রচারটাই তো ছিল সম্পূর্ণরূপে ভ্রান্ত প্রচার। এটা তো হতে পারে না। 2019 সালে যখন নরেন্দ্র মোদীর এই সরকার ক্ষমতা এলো, তারা তো একটা ভোটার লিস্টের উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসছেন। তো সেই ভোটার লিস্টে যারা আছেন তারা নিশ্চয়ই দেশের নাগরিক, নইলে ভোটটা দিলেন কি করে? যে ভোটের উপর দাঁড়িয়ে বিজেপির কিছু এমপি হলেন, বিজেপির সরকার গড়ল, এখন যদি তারপর আপনারা বলেন আমরা এর পর ওদের নাগরিকত্ব দেব, এটা একটা বিপজ্জনক রাজনৈতিক ইস্যু তৈরি করে তারা আগুন নিয়ে খেলছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন। আমরা বারবার বলেছি, যারা ভোটার তালিকায় আছেন এবং আধার কার্ড থেকে দেশের পরিচয়পত্রগুলি যার যার যেরকম বৈধ পরিচয়পত্রগুলি আছে, তারা দেশের নাগরিক। এখন তারা এই আগুন নিয়ে খেলা করেছেন, তো এখন মানুষ তো কৈফিয়ত চাইবে। ত্রিপুরা নিয়ে একটা প্রশ্ন আছে, সেটা হলো যে ত্রিপুরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষা দেখার জন্য যে তালিকা বেরিয়েছে শিক্ষকদের, তার মধ্যে অনেকে আছেন মৃত এবং অনেকে আছেন অবসরপ্রাপ্ত। অথচ আপনারা তৃণমূল কংগ্রেস বা সারা ত্রিপুরার বলছে 10,000 শিক্ষকের চাকরি কেড়ে নিয়েছে, অর্থাৎ শিক্ষক নেই, সেই জায়গায় তালিকা বের করা হচ্ছে মৃত তালিকা এবং অবসরপ্রাপ্ত তালিকা। কি বলবো? ত্রিপুরায় শিক্ষার যে দিকটা, সেটা একদম সর্বনাশ করে রেখেছে বিজেপি। যেভাবে 10,323 জন শিক্ষকের উপর যারা রেগুলার চাকরিতে ছিলেন, আইনি জটিলতা ছিল, তারা আগের বার ভোটের আগে বলেছিলেন ভোটের পর মানবিক দৃষ্টিতে তাদের প্রবলেম সলভ করা হবে। তার বদলে তাদের দিয়ে ভোটে কাজ করিয়ে নেওয়ার পর, তাদের আবেগকে ব্যবহার করার পর তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং তারা শোচনীয় অবস্থায় রয়েছেন। তো ফলে সেই জায়গাটা অন্য নিয়োগও হয়নি। এখন দেখা যাচ্ছে যারা পরীক্ষক বা খাতা দেখবেন বা এই ধরনের কোনো পরিকাঠামোর মধ্যে থাকবেন, সেখানে মৃত বা অবসরপ্রাপ্ত শিক্ষকদের নামও দিয়ে দিতে হচ্ছে। ফলে গোটা ত্রিপুরা রাজ্যে যে একটা অপশাসন চলছে, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই ধরনের কীর্তিকলাপ, যেখানে মৃত শিক্ষকদেরও পরীক্ষকের তালিকায় নাম পাঠিয়ে দেওয়া হয়েছে। বলছি, আমার লাস্ট প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে টুইট করে বলেছেন যে করোনার যে রেটটা 3% ডায়মন্ড হারবার, অন্যদিকে রাজ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে 27.13%।
তাহলে কি এই যে অভিষেকের যে ডায়মন্ড হারবার মডেল, এটা কি রাজ্যের অনুসরণ করা উচিত? না, এটা সব জায়গাতেই সমানভাবেই কাজ হচ্ছে। এবার কোনো কোনো জায়গায় এক এক রকম তথ্য তারপর গড়ে একটা জায়গায় আসে, ফলে এটা ওইভাবে একেবারে আমি কোট আনকোট বনাম বলে এখানে কোনো জায়গা নেই। তৃণমূল কংগ্রেসের যারা সাংসদ, যারা বিধায়ক, যারা কাউন্সিলর, যারা পঞ্চায়েত, যারা সাংগঠনিক নেতা, প্রত্যেকেই তাদের এলাকায় কাজ করছেন। কেউ কেউ নতুন কিছু উদ্ভাবনী, হতেই পারে 10 জন 10 রকম ভাবনায় কিছু উদ্ভাবনী শক্তি তাদের, 10 জন 10 রকমভাবে কাজ করতে পারেন। মূল স্ট্রাকচারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে কাজ হচ্ছে একদম ঠিকঠাকভাবে কাজ করছে। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ অত্যন্ত সক্রিয়ভাবে ভালো কাজ করিয়েছেন, এবং কোথাও কোথাও একটা গড় আর একটা জায়গায় আর একটি ঘটনা, ফলে সব মিলিয়ে একটা সার্বিক গড়ে তো পরিণত হয়। ফলে এটার সঙ্গে কোনো বনামের কোনো জায়গা নেই, সর্বত্রই ভালো কাজ হচ্ছে এবং নিশ্চিতভাবে ডায়মন্ড হারবারেও খুব ভালো কাজ হচ্ছে। শান্তনু ঠাকুর বনগাঁ লোকসভা এলাকায় শুরু করেছে সাংসদ সম্পর্ক যাত্রা কর্মসূচি শুরু করেছে, হ্যাঁ। কি বলবেন? না, হতেই পারে, কিন্তু একজন কোনো না কোনো সাংসদের বিষয়, এবং তিনি কিভাবে তার এলাকায় জনসংযোগ করবেন, এক একজন সাংসদের এক এক রকম নিজস্ব স্টাইল হতেই পারে।